আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। দেশের ৩টি আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সিলেট ৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা খেলাফত মজলিসের। করোনা পরিস্থিতিতে এবারও বাংলাদেশ থেকে কেউ যেতে পারছেন না হজে। সৌদি নাগরিক ও সেখানে বসবাসরত অন্যান্য দেশের মুসলমানরা সুযোগ পাবেন সীমিত পরিসরে হজ পালনের। শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি বাড়িয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ফলে ভরপুর সিলেটের বাজার, দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। করোনা সংক্রমণ না কমায় এবার হচ্ছে না হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস। সিলেটের ট্রাফিক সার্জেন্টকে মারধর, ছাত্রলীগ নেতা আটক, থানায় মামলা দায়ের। দেশে একদিনে করোনা শনাক্তের হার 14 ছাড়িয়েছে। সিলেটে 24 ঘন্টায় 2 জনের প্রাণহানি। আবাহনীর সাথে ম্যাচে স্টাম্প ভাঙা ও অসৌজন্যমূলক আচরণে খেসারত দিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। 3 ম্যাচের জন্য নিষিদ্ধ, 5 লাখ টাকা জরিমানা। সিলেটে উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 3টি আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী 28 জুলাই সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। 3টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করা প্রার্থীরা হলেন সিলেট 3 আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা 14 আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু ও কুমিল্লা 5 আসনে বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য হওয়া 3 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ 15 জুন। 17 জুন যাচাই বাছাইয়ের পর 23 জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী 28 জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে সিলেট 3 আসনে উপনির্বাচন বর্জন করেছে খেলাফত মজলিস। শনিবার বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন খেলাফত মজলিসের সিলেট জেলা ও মহানগর কমিটির নেতারা। সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মোশাহিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেন, বর্তমান সরকারের প্রহসনের নির্বাচনে খেলাফত মজলিস অংশ নেবে না। খেলাফত মজলিসের নির্বাচন করার পুরোপুরি সক্ষমতা রয়েছে, কিন্তু যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, সুষ্ঠু ভোটের পরিবেশ থাকে না, সে নির্বাচনে খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমান, জেলা শাখার সহসভাপতি মৌলানা শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস, সহসভাপতি শামসুল ইসলাম, জেলা সেক্রেটারি মোহাম্মদ নেহাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা দেলওয়ার হুসাইন সহ আরও বেশ কয়েকজন নেতা। কিন্তু আমরা চেষ্টা করেছি সিলেট 3-এর উপনির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে কথা বলার। তো সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটা স্পষ্ট হলাম যে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারের যে নির্বাচনগুলো হয়েছে 2018-এর 30 ডিসেম্বরের পরে, এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হয়েছে, যে কারণে সাধারণ মানুষের আস্থা এই নির্বাচন কমিশনের উপর নেই। সুতরাং আগামী এই যে শিডিউল ঘোষণা করা হয়েছে, এই শিডিউল অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের আন্ডারে কোনো নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার দেওয়ার মতো পরিস্থিতি এখানে বিরাজমান না। সেই প্রেক্ষিতে যেহেতু সাধারণ মানুষের রাজনীতি আমরা করি, সাধারণ মানুষের এই আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আমরা এই নির্বাচন থেকে বিরত থাকলাম এবং নির্বাচন বর্জন করলাম। যে নির্বাচনের জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে, এই নির্বাচনের জনগণের দায়িত্বশীল সংগঠন হিসাবে খেলাফত মজলিস অংশগ্রহণ করতে পারে না। এই কারণে আমরা এটাকে প্রত্যাখ্যান করি। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও সৌদি আরবের নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিকরা হজে যেতে পারবেন না। তবে সৌদি আরবের নাগরিকের পাশাপাশি দেশটিতে অবস্থান করা অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত পরিসরে এবারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর ফলে গত বছরের মতো এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশের কেউ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব সরকার জানিয়েছে কোভিড-19 করোনা মহামারীর পরিস্থিতি বিবেচনায় এবছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজ যাত্রীরা হজের সুযোগ পাবেন না।
সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার হজ নিবন্ধনের তারিখ কয়েক দফায় সময় বৃদ্ধির পরেও সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫,৫১২ জন নিবন্ধন করেছেন। যদিও এবার হজে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১,৩৭,১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭,১৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১,২০,০০০ জনের হজে যাওয়ার লক্ষ্যমাত্রা ছিল। হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় মিলন মেলা করোনা ভাইরাসের কারণে গতবার বন্ধ ছিল। গত বছর অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের সংক্রমণ না কমায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ফের বাড়িয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা MA খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর হয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ইবতেদায়ী ও কওমি মাদ্রাসা সমূহের চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ জুন দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গ্রীষ্মকালীন ফলে ভরপুর সিলেটের বাজার। নানা জাতের মৌসুমি ফল সাজিয়ে রাখা হয়েছে দোকানে দোকানে। পাড়া মহল্লায় ভ্যান গাড়ি দিয়ে ফেরি করেও ফল বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। পাইকারি বাজারের বিক্রেতারা বলছেন, করোনা পরিস্থিতির কারণে অন্যবারের তুলনায় এবার মৌসুমি ফলের দাম কম, আর দাম হাতের নাগালে থাকায় ক্রেতারাও খুশি। মুজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। মধু মাসে সিলেটের বাজার ছেয়ে গেছে মৌসুমি ফলে। বাজার ভর্তি আম, কাঁঠাল, লিচু, আনারস, জামসহ নানা জাতের ফলে। করোনা পরিস্থিতির কারণে এবার ফলের দাম অন্যবারের তুলনায় কম। বাগান থেকে অপেক্ষাকৃত কম দামে ফল বিক্রি হওয়ায় বাজারেও এবার দাম নিম্নমুখী। বিশেষ করে রাজশাহী অঞ্চলে আমের বাম্পার ফলন হওয়ায় এবার কমেছে আমের দাম। ফলে ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে আমের দামও। হিমসাগর আপনার ৬০ টাকা কেজি, ল্যাংড়া ৮০ টাকা কেজি, হাড়িভাঙ্গা আপনার ৭০ টাকা কেজি, এরকম চলে রাখে। লক্ষণবুক আছে, লক্ষণবুক আপনার আছে ৪০ টাকা কেজি আম আছে। আমের দাম কম, আমের দাম তো তেমন বেশি না এবার। অন্য বছরের তুলনায় তো এবার কম আছে। করোনা সংকটের কারণে আর্থিকভাবে স্বস্তিতে নেই নিম্ন ও মধ্যবিত্তরা। এর প্রভাব পড়েছে সিলেটের বৃহত্তর পাইকারি বাজার কদমতলী ফল মার্কেটে। বাজারে প্রচুর ফলফলাদি আছে, কিন্তু দামের দিকটা খুব সস্তা। এখন কৃষকরা যেভাবে মার খাচ্ছে, ব্যবসায়ী তেভাবে মার খাচ্ছে। এই জন্য মার্কেটে তেমন অবস্থা ভালো না। সব মিলায় এখানে ব্যবসার অবস্থা ১০, এই আমাদের অবস্থা। আমের পাশাপাশি জাতীয় ফল কাঁঠালেও টুইটুম্বুর কদমতলী ফল মার্কেট। মূলত গাজীপুর থেকে আসা কাঁঠালই বেশি বিক্রি হয় এখানে। অন্যবার বড় আকারের যে কাঁঠাল ৩০০ থেকে ৪০০ টাকা দামে বিক্রি হতো, এবছর সেই কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়। এমনটাই জানালেন বিক্রেতারা। একই অবস্থা তালেরও। ভালো, উপরে হয়তো ২০,০০০ টাকা দর বিকছে, ২০০ টাকা পিস। উপরে ২০০ টাকা বিকছে, ১৫০ টাকা বিকছে পাইকারি। ৫,০০০, ৬,০০০, ৮,০০০, ১০,০০০, ১২,০০০ এরকম দরে বিক্রি হচ্ছে। করোনার আগে ব্যবসা ভালো ছিল, এই করোনা হওয়ার পর থেকে ব্যবসাটা একটু নর্মাল। কারণ কাস্টমার নাই, মেঘে কাইতানে সকাল থেকে রাতে 10টা পর্যন্ত। আমরা অনেক ব্যস্ত আছি, 6,০০০, ৬,০০০, ৭,০০০, ১,০০০। দিনাজপুরের লিচু আর নরসিংদীর আনারস দখল করে আছে সিলেটের বাজার। শ্রীমঙ্গলের স্থানীয় আনারসও উঠতে শুরু করেছে বাজারে। আলি তো আমরা বিক্রি করি ১০০ টাকা, ১২০ টাকা পাইকারি বাজারে। এটা দিনাজপুর থেকে ভালো ভালো স্বাদ ভালো আছে, খুব বেশি ভালো পছন্দ করে। ৩০০ টাকা বান্ডিল বেশি, আর আপনার ৩,০০০ টাকা হাজার। সিলেটের পাইকারি বাজার আর স্থানীয় বাজারে দামের খুব একটা পার্থক্য নেই।
ন্যূনতম লাভেই খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ফল, এমনটাই জানালেন বিক্রেতারা। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। করোনা সংক্রমণ না কমায় এবার হচ্ছে না হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস। স্বাস্থ্যবিধি বিবেচনায় এবার 702তম ওরস স্থগিতের কথা জানিয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মোতোয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান। শনিবার দুপুরে দরগা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওরস স্থগিতের বিষয়টি জানান মোতোয়াল্লি জানান, আগামী 11 ও 12 জুলাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে 2 দিনব্যাপী বার্ষিক ওরস হওয়ার কথা ছিল। ওরসে প্রতি বছর লাখো ভক্ত আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লি ভিড় করেন, এতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে ওরস হলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এবার ওরস স্থগিত করা হয়েছে। মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, আমরা প্রথমে ভক্ত অনুরাগীর ভিড় ছাড়াই নিয়ম রক্ষা করার জন্য ওরস আয়োজন করতে চাচ্ছিলাম। এ লক্ষ্যে গত সপ্তাহে লোক সমাগম ছাড়াই মাজারের লাকড়ি তোড়া উৎসবও করি, কিন্তু ওই দিন দেখা যায় কাউকে না বললে অনেক লোক মাজারে জড়ো হন। তাই ওরসের আয়োজন করলে ভক্তদের উপস্থিতি ঠেকানো যাবে না, এ কারণে এবার ওরস স্থগিত করা হয়েছে। মানে গতবারও আপনারা যেটা নিছেন, একবার দিচ্ছেন, পরবর্তী সময় এটা দেন নাই, না দেওয়া কিন্তু লোকজনের সমাগমন হয়। গতবার কিন্তু আমাদের হোটেল সবগুলো বন্ধ ছিল, এইবার সব হোটেলগুলা খোলা, লোকজন থাকারও কোনো অসুবিধা নাই, এতে গিয়ে লোকজনের ভিড় হবে। আপনারা এই আজকে যদি এটা দেন, ঠিক 7 দিন পরে আবার দিবেন, আবার 2 দিন পরে আবার দিবেন, এটা বারবার দিবেন, কারণ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এখানে আসে। সিলেটে যানজটের মধ্যে নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মারধর করেছেন এক যুবক। এ সময় সে নিজেকে ছাত্রলীগ নেতা বলেও দম্ভ প্রকাশ করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন ট্রাফিক সার্জেন্ট জসিমউদ্দিন। শনিবার দুপুর 12:30টার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ কর্মী সৌরভ সিলেটের টুকের বাজার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে চৌহাট্টা মোড়ের চারদিকের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট কমাতে দুপাশের রাস্তা বন্ধ করে দুটি খুলে দেন দায়িত্বরত সার্জেন্ট জসিমউদ্দিন। এ সময় ট্রাফিকের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে সামনে এগুতে চান সৌরভ। ট্রাফিক সার্জেন্ট জসিমউদ্দিন তাকে বাধা দিলে সৌরভ মোটরসাইকেল থেকে নেমে চড়াও হয়। এক পর্যায়ে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সার্জেন্ট জসিমকে মারধর করে। এবার করোনা পরিস্থিতির খবর। মহামারী করোনা ভাইরাসে দেশে গেল 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় দেশে করোনা শনাক্তের দৈনিক হার 14 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে 1637 জনের দেহে। একদিনে শনাক্তের হার 14.12%। আর শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার 13.39%। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে 11,590টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 1,637 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 8,24,486 জন। দেশে গত বছর 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস ধরে টানা মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে কয়েক মাস ক্রমান্বয়ে কমতে থাকে। চলতি বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা কমে আসে, তখন শনাক্তের হারও 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়তে থাকে। এদিকে সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনার প্রাণহানি। গেল 24 ঘন্টায় বিভাগে আরও 2 জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে গেল কয়েকদিনের তুলনায় গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত কমেছে। 46 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হয়েছেন 53 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় বিভাগে যে 46 জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে তাদের মধ্যে 44 জনই সিলেট জেলার, বাকি 2 জন সুনামগঞ্জের। এই 46 জন মিলে বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 23,535 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন অর্ধেকেরও বেশি 15,516 জন। এছাড়াও সুনামগঞ্জে 2,856 জন, হবিগঞ্জে 2,541 ও মৌলভীবাজারে 2,622 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
আরও গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 53 জন মিলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়া সংখ্যা দাঁড়ালো 22,033 জন। এর মধ্যে সিলেট জেলার 14,836 জন, সুনামগঞ্জে 2,756 জন, হবিগঞ্জে 2,083 জন ও মৌলভীবাজারে 2,358 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 430 জনে। এর মধ্যে 351 জনই সিলেট জেলার, বাকিদের মধ্যে সুনামগঞ্জে 30 জন, হবিগঞ্জে 18 ও মৌলভীবাজারে 31 জন রয়েছেন। শেষ করব খেলার সংবাদ দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে লাথি মেরে স্টাম্প ভাঙেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। সেই ঘটনার কারণে ডিপিএল থেকে 3 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। ঘটনা শুক্রবারের। মোহামেডানের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাট করছিল আবাহনী। তখন 3 উইকেটে তাদের সংগ্রহ 21 রান। পঞ্চম ওভারেও বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিতে আঘাত আনে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহমানের পেডে। সাকিব এলবিডব্লিউ এর আবেদন করেন। আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড়, জানিয়ে দেন সেটা নট আউট। সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক। এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব আল হাসান। অসন্তুষ্ট হয়ে সাকিব আল হাসান রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে নন স্ট্রাইকারের উইকেট ভেঙে ফেলেন। ঘটনার এখানেই শেষ নয়। এদিনকার ম্যাচে বৃষ্টি শুরু হওয়ার আগেই আম্পায়ারের সিদ্ধান্তে খেলা বন্ধ করা হলে আবার চটে যান সাকিব। এবার 2 হাতে 3টি স্টাম্পই উপড়ে ফেলেন তিনি। এরপরই ফিরছিলেন ড্রেসিং রুমে। সেখানে ঘটে আরেক কাণ্ড। গ্যালারি থেকে আবাহনীর দর্শকেরা সাকিবকে উদ্দেশ্য করে কিছু একটা বলছিলেন, সেটারও পাল্টা জবাব দেন তিনি। এতে রেগে যান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। এবার তাকেও ছাড় দেননি মোহামেডান অধিনায়ক। পরে অবশ্য মাফ চেয়ে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সিলেটে উদ্বোধন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, করোনা মহামারীর সময়ে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণরা মানসিকভাবে উজ্জীবিত থাকবে। এছাড়া এ ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্ট আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, অনূর্ধ্ব 17 বালক ও বালিকা বিভাগে প্রতিটি উপজেলার 1টি করে দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দক্ষিণ সুরমা উপজেলা ও বিশ্বনাথ উপজেলার বালক ও বালিকা দল অংশ নেয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।